This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কালীঘাটের কাকু কয়েক বছর আগেও এই মানুষটাকে কেউ চিনতেন না, কিন্তু এখন সবাই চেনেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ভদ্র কাকু। অনেক কাঠখড় পোড়ানোর পর তার ভয়েস স্যাম্পল পেয়েছে ইডি। কাকুর গলার স্বর নিয়ে গত কয়েকদিনে যা যা হলো সেটা কোনো নাটকের থেকে তো কম নয়। আপনি কালীঘাটের কাকু? কি করে বলি বলুন, বেহালায় থাকি, এই বাখানেই জন্মেছি। কর্মসূত্রেও আমি কালীঘাটে করি না, নিউ আলিপুরে আমার অফিস। তো আপনারা কালীঘাটের কাকু বানালে আমি কালীঘাটের কাকু আর কি করব। তার সঙ্গে আমাদের প্রথম দেখা গত বছর ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। কালীঘাটের কাকুর নাম তখন দুর্নীতির বাজারে সুপারহিট। তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম আমরা, চাকরির যে দুর্নীতি, চাকরি চুরি, তার সাথে কি আপনার দূরতা কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কেন থাকবে সম্পর্ক? দুর্নীতির সঙ্গে সম্পর্ক আমার কেন? আমার কথায় কেউ চাকরি দেবে? ফার্স্ট এটা আপনি আমায় বলুন। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ বছরের জানুয়ারি 11 মাসে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। প্রশ্ন একটাই, কাকু যখন বলছেন তার কোনো দোষ নেই, তাহলে গলার স্বরের নমুনা দিতে এত অনীহা কেন? সেই কবে আদালত নির্দেশ দিয়েছে গলার স্বরের নমুনা সংগ্রহ করার? 14ই জুলাই। কিন্তু ইডি কোনোভাবেই সেটা পেরে উঠছিল না। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছিল সংশোধনাগারে এমন কোনো জায়গা নেই যেখানে ভয়েস স্যাম্পল টেস্ট হতে পারে। 17ই জুলাই প্রেসিডেন্সি থেকে শটান এসএসকেএমে ভর্তি হয়ে যান কালীঘাটের কাকু। চিকিৎসকরা ওপেন হার্ট বাইপাস সার্জারির নির্দেশ দেন। ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় কাকুর। এরপর আবার ইডি তৎপরতা শুরু করে। 22শে আগস্ট কাকু ভর্তি হন এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে। সেদিনই সংবাদ মাধ্যমের ওপর চটে গেলেন কাকু। সেই শেষ, আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। 2 কোটি অভিযোগ তোর বাপের কি? তোর বাপের কি? লিপস এন্ড বাউন্সে কালকে রেড হয়েছে। তোর বাপের কি? লিপস এন্ড বাউন্সে রেড হয়েছে। কত টাকা দিয়েছিলেন ওখানে? মাঝে আরো অনেক কিছু হলো। একাধিকবার ইডি আধিকারিকরা হাসপাতালে গেলেন, কিন্তু খালি হাতে ফিরলেন। অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ ও এমএসবিপি নাকি নমুনা সংগ্রহ করতে দিচ্ছেন না। ওনারা ভয়েস স্যাম্পল কালেকশন করতে এসেছিলেন। আচ্ছা, কিন্তু ফাইনালি আপনারা সেটাকে মানে মেডিকেল বোর্ডের ওপিনিয়নের বেসিসে সেটা এই মুহূর্তে করা যায় না। তা সত্ত্বেও ওনারা এসেছিলেন, যেহেতু আগে থেকে বলেছিলেন। গত বছর 8ই ডিসেম্বর শেষবার চেষ্টা করা হয়। কাকু ভর্তি হয়ে গেলেন আইসিইউয়ে, সেটাও আবার শিশুদের জন্য বরাদ্দ বেডে। নতুন বছরে যদিও অন্য মেজাজে ইডি। বুধবার তাকে জোকা ইএসআই হাসপাতালে তুলে নিয়ে যান ইডি আধিকারিকরা। সেখানেই হয় ভয়েস স্যাম্পল টেস্ট। কিন্তু সূত্রের খবর সেখানেও নাকি মুখে কুলুপ এঁটে বসেছিলেন কালীঘাটের কাকু। সূত্রের খবর বলছে এসএসকেএমে নেওয়া হোক ভয়েস স্যাম্পল। আবদার জুড়ে দেন সুজয় কৃষ্ণ ভদ্র। প্রথমে নাকি তিনি মুখই খুলতে চাননি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ছিলেন 13 জন। ছিলেন ইডির 8 আধিকারিক এবং 2 ফরেন্সিক বিশেষজ্ঞ। নমুনা সংগ্রহের সময় ছিলেন 2 নিরপেক্ষ সাক্ষীও, এমনটাই বলছে সূত্রের খবর। সবারই একটি সন্দেহ ছিল যে সবাই ভাবছিল যে ওনার ভোকাল কর্ড দিয়ে নিশ্চয়ই এমন কোনো রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে হয়তো ওই ওনার বস অবধি পৌঁছানো যাবে। যে বসের কথা উনি বলেন, ওনার বসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ফোন করা যায় না, কেউ ধরতে পারে না, মালিককে আর কি, বসকে। তো এরকম বস অবধি হয়তো পৌঁছানোর রাস্তা সেখানে আছে ওনার ভোকাল কর্ডে। ও তো বলেছে আমার স্যার, উনি ওনার স্যারকে বাঁচাতে মরে যান। ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে, ঘাড় ধরে স্বর বার করে সেই স্বর কাকে করেছিল, কার নির্দেশে করেছিল, তা বার করাটা খুব জরুরি বলে আমি মনে করি। একটা কাকুর গলার স্বর নিতে 4 মাস লাগে, যেখানে বিচারপতি বারবার বলছেন চোরের মায়ের গলা বড়, এখন হচ্ছে চোরের পিসির গলা বড়। ভয়েস টেস্ট করার পরে এটা না চেপে যায়, দ্রুত এটার বিচার হোক। যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পাক, এবং দুর্নীতির যে মূল মাথা বা হোতা, যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হয়েছে, তাদেরকেও জেলের মধ্যে রাখা হোক। এই গোটা বিষয়টাই নিশ্চিতভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। যেখানে শুভেন্দুর নামে সিবিআই এর এফআইআর হয়ে বসে রয়েছে, চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে, সিবিআই ইডি দেখতে পাচ্ছে না। একটা বড় চিত্রনাট্যকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে অমরত্ব পেয়েছেন বাংলা সাহিত্যের কাকাবাবু। এছাড়া ব্রাজিলের ফুটবলার কাকাকে নিয়ে বাঙালি আবেগে ভেসেছে।
বর্তমানে যদিও কালীঘাটের কাকু পরিচিতির নিরিখে বাংলায় সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বছরের শুরুতেই ফের ইডির অভিযান, ইডির তৎপরতা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। আজ 7 সকালে সিজিও থেকে 15টা টিম বেরোয় ইডির, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তার শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকরা। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কেন এই শঙ্কর আঢ্য শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছে, সেখানে ঠিক কি চলছে এখন? একেবারে প্রথমে আমি ছবিটা দেখাবো, ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি, যে শঙ্কর আঢ্য তার শ্বশুরবাড়ি বিনয় কুমার ঘোষ, তার বাড়িতেই ইতিমধ্যেই 6 জন ইডির আধিকারিকরা এসছেন এবং সেখানে এসে দিদি এটা কাদের বাড়ি একটুখানি বলবেন? এটা কাদের বাড়ি? বিনয় ঘোষ। হ্যাঁ, বিনয় ঘোষ। বিনয় ঘোষ উনি কি করেন? এই জাল সুতোর দোকান, মতিগঞ্জে জালের ব্যবসা। আচ্ছা, শঙ্কর আঢ্যের সঙ্গে কি সম্পর্ক? শঙ্কর আঢ্য কি জামাই? আচ্ছা, মানে আমি বাড়ির একজনের সঙ্গে বলছিলাম যে এটা বিনয় কুমার ঘোষের শঙ্কর আঢ্য, যে শঙ্কর আঢ্যের পরিচয় জানা যাচ্ছে তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। শুধু তাই নয়, শঙ্কর আঢ্যর স্ত্রী তিনিও কিন্তু এই বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন, এবং শঙ্কর আঢ্যের সঙ্গে জ্যোতির্প্রিয় মল্লিকের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং এলাকার সাধারণ মানুষ বা রাজনৈতিক মহলের একটি বিশেষ অংশ তারা দাবি করছেন যে জ্যোতির্প্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্কের সুবাদেই নিজের প্রতিপত্তি বাড়িয়েছিলেন কিন্তু শঙ্কর আঢ্য। তারপরেই বেশ কিছুদিন আগে শঙ্কর আঢ্যকে ইডি আধিকারিকরা ডেকেছিলেন বলে জানা যাচ্ছে, এবং সেই ডাকে কিন্তু সাড়া দেননি, অর্থাৎ উপস্থিত হননি। তারপরেই কিন্তু আজকের সকালবেলা যে ছবি দেখাচ্ছি, যে 6 জন ইডি আধিকারিকরা তারা কিন্তু এসছেন এবং এই বাড়িতে তারা ভিতরে ঢুকেছেন, তল্লাশি করছেন, এবং পাশেই আশেপাশে যে সিআরপিএফের যারা জওয়ান তারাও কিন্তু আছেন। আমি আমার ক্যামেরা বন্ধু বিনোদকে দেখাতে বলবো যে টোটাল বাড়িটা একরকম ঘিরে রেখেছেন সিআরপিএফের জওয়ানরা, যাতে বিশৃঙ্খল পরিস্থিতি কোনো রকমভাবে তৈরি না হয়, সেই কারণের জন্য তারা আছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলেই পরিচিত ছিল শঙ্কর আঢ্য এবং তার পরিবার। রাজনৈতিক সূত্রেই তাদের সঙ্গেই জ্যোতির্প্রিয় মল্লিকের সঙ্গে পরিচয়, এবং জ্যোতির্প্রিয় মল্লিকের সঙ্গে পরিচয় হওয়ার সুবাদেই কিন্তু দিন দিন নিজের প্রতিপত্তি বাড়িয়েছিল বলে কিন্তু এলাকা সূত্রে জানানো যাচ্ছে। আমি ঠিক বাড়ির পিছনের অংশের ছবিটা আরেকবার দেখাবো, যে এখানেও কিন্তু বাড়িটাকে টোটাল সিআরপিএফের জওয়ানরা তারা ঘিরে রেখেছে, এবং পিছনের দিকের অংশ থেকে শুরু করে টোটাল যে বাড়িটা ওপরের থেকে শুরু করে এই বাড়ির পুরো এলাকাটাই কার্যত ঘিরে রেখেছে এখন সিআরপিএফের জওয়ানরা এবং আধিকারিকরা। 6 জন আধিকারিক শঙ্কর আঢ্য কি এখন এই বাড়িতে আছেন? কারা কারা আছেন? কাদের সঙ্গে কথা বলছেন ইডি আধিকারিকরা? মূলত আমি যেটা বললাম যে শঙ্কর আঢ্যের বাড়ি নয়, এটা শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়ি। সেক্ষেত্রে শ্বশুর বাড়ির যারা সদস্যরা আছেন তাদের সঙ্গেই কার্যত কথা বলছেন, এবং বেশ কিছু নথি ইডি আধিকারিকদের আছেন সেই হাতে আছে, সেগুলো নিয়েই তারা কার্যত জিজ্ঞাসাবাদ করছে। আর এই মুহূর্তে ভিতরের যা ছবি, সেই ভিতরের ছবিতে কার্যত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি, সেই তল্লাশি করছেন। পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। এখানে আদতে শঙ্কর আঢ্য বা তার পরিবারের অন্যান্য সদস্যরা এখানে আছে কিনা সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়, কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলছেন সেটা কিন্তু পরিষ্কার হয়েছে, এবং কি পাওয়া যায় কি পেল সেটা কিন্তু আরেকটু সময় লাগবে, তবেই কিন্তু পরিষ্কার হবে বিষয়টা। মিমি, একদমই সত্যজিৎ, অর্থাৎ প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে রেশন দুর্নীতির তদন্তেই ইডির এই অভিযান, এবং এই মুহূর্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে ইডি টিম। আরও অনেকগুলো টিম ঘুরছে বিভিন্ন জায়গায়, আমরা সব খবরের ডেভেলপমেন্ট হলেই আপনাদেরকে জানাতে থাকবো।